তুই অন্য রুমে গিয়ে ঘুমা। কেন? আমার রুম থাকতে আমি অন্য রুমে গিয়ে ঘুমাবো কেন? কারণ আমি তোর সাথে এক বিছানায় ঘুমাতে পারবো না। আর তোর রুমে তো সোফাও নেই, তুই চাইলে নিচেও ঘুমাতে পারিস, তাহলে আর বাইরে যেতে হবে না। ও হ্যালো, কাকে কি বলছিস? এটা আমার রুম, আর তুই আমাকেই বলছিস রুম থেকে বের হয়ে যেতে? তোর যদি এতই সমস্যা হয় তাহলে তুই কেন যাচ্ছিস না অন্য রুমে? মানে কি, আমি নতুন বউ হয়ে অন্য রুমে থাকবো? সবাই কি ভাববে? ও আচ্ছা, আপনি স্বীকার করছেন যে আপনি নতুন বউ? মানে কি বলতে চাস তুই? মানে এটাই বলতে চাই যে আমি শুনেছি নতুন বউ বাসরাতে বিছানায় ঘোমটা দিয়ে বসে থাকে, তারপর স্বামী আসলে তাকে সালাম করে এবং চুপচাপ থাকে। কিন্তু তুই তো পুরোই তার উল্টো, রুমে ঢুকতে না ঢুকতেই আমাকে বের করে দিচ্ছিস। তো এখন কি তোকে আমার মাথায় নিয়ে নাচবো? ভুলে যাস না আমি ইচ্ছে করেই বিয়েটা করিনি। মনে হচ্ছে যেন আমি ইচ্ছে করে করেছি, শুধুমাত্র সবার জোড়াজুড়িতে তোকে বিয়েটা করতে হয়েছে, না হলে আমার বয়ে গেছে। দেখ, তোর সাথে অযথা কথা বলার সময় আমার নেই, যা বলেছি তাই কর। আমি এই রুম থেকে কোথাও যাব না, দরকার হলে তুই যা। নেহা আমার দিকে তাকিয়ে রাগে কটমট করতে লাগলো। আমি সেদিকে পাত্তা না দিয়ে বিছানায় হেলান দিয়ে মোবাইল চালাতে লাগলাম। নেহা ধীর পায়ে বিছানা থেকে নামলো, তারপর লাগেজ খুলে কিছু একটা হাতে নিয়ে ওয়াশরুমে চলে গেল। আমি আরও ভাবলাম হয়তো সত্যি সত্যি রুম থেকে চলে যাবে। আসুন এবার আপনাদেরকে বিস্তারিত বলি। আমি রাফি চৌধুরী, বাবা মায়ের একমাত্র ছেলে। বর্তমানে অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। বাবা একজন বিশিষ্ট ব্যবসায়ী, আর নেহা হচ্ছে আমার একমাত্র ফুফাতো বোন। নেহা আর আমি এক ক্লাসে পড়ি, ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি দুজন, তাই একে অপরকে তুই করেই বলি। অবশ্য আমি নেহার থেকে 6 মাসের বড়, কিন্তু নেহা আমাকে সেইটার কোনো মূল্যই দেয় না। ছোটবেলা থেকে একটা গুঞ্জন কানে আসতো আমাদের, মানে আমার এবং নেহার, সেটা হচ্ছে আমাদের বিয়ে নিয়ে। আমার দাদি ঠিক করেন আমার এবং নেহার বিয়ে নিয়ে। তারপর আব্বু এবং ফুপুকে বললে ওনারাও কোনো আপত্তি করেন না, সেই থেকে একটু একটু কানে আসতো। অবশ্য আমার এবং নেহারও এতে তেমন কোনো আপত্তি ছিল না, দুজনে প্রকাশ না করলেও মনে মনে ঠিকই বুঝতাম। আম্মু একবার ক্লিয়ারলি বলেও ছিলেন আমাকে, কিন্তু আমি খুব একটা পাত্তা দেইনি। বলেছিলেন আগে দুজনের পড়াশোনা শেষ হোক, তারপর এসব নিয়ে ভেবে দেখব। তারপর সব কিছু ঠিকই চলছিল। তারপর হঠাৎ সব কিছু বদলে যেতে শুরু করলো। আজ থেকে 2 মাস আগে দাদি হুট করে ভীষণ অসুস্থ হয়ে যান। আমরা বিভিন্ন ডাক্তার দেখিয়েছি, কিন্তু তিনি পুরোপুরি সুস্থ হন না। তারপর এভাবেই কেটে যায় দিন। আমি প্রায় প্রতিদিন রাতেই দাদির সাথে বেশ সময় কাটাতাম, কারণ দিনে খুব একটা সময় পেতাম না তাই। তারপর একদিন দাদি আব্বু এবং ফুপুকে ডেকে বললেন বিয়ের ব্যাপারে। উনি আর খুব বেশি দিন বাঁচবেন না, তাই মরার আগে আমাদের দুজনকে এক করে দিয়ে যেতে চান। আব্বু আর ফুপুও এতে সম্মতি জানান এবং অনেক ইমোশনাল হয়ে যান। তারপর আমাদের কানে আসে বিয়ের কথা। আমি আর নেহা অনেক মানা করি যে এখন বিয়ে করব না, কিন্তু কে শুনে কার কথা। আব্বু আমাকে কড়া গলায় অনেক কথা শোনালেন, সেই সাথে ফুপুও নেহাকে শোনালেন। দুজনেই আর কোনো উপায় না পেয়ে বসতে হয় বিয়ের পিঁড়িতে। যেই অসুস্থ দাদির জন্য বিয়ের পিঁড়িতে বসলাম, সেই দাদি বিয়েতে ধুমধাম নাচ করছেন, যা দেখে আমি আর নেহা দুজনেই অবাক হয়ে যাই, আর মনে মনে 101টা বকা দিতে থাকি। তো এবার বর্তমানে ফিরে যাই। ওয়াশরুমের দরজা খুলে নেহা বের হলো। পরনে হালকা বেগুনি রঙের শাড়ি, ফর্সা শরীরে বেশ মানিয়ে গেছে রংটা। ভেজা চুলগুলো কাঁধ বেয়ে নেমে এসেছে। মুখে কোনো সাজগোজ নেই বললেই চলে, তবুও তাকে অন্যরকম লাগছে। আমি কয়েক সেকেন্ড তাকিয়েছিলাম, তারপর নিজেই চোখ সরিয়ে মোবাইলের দিকে তাকালাম। নেহা সেটা খেয়াল করেই বলল, কি দেখছিস? আমি গম্ভীর গলায় বললাম, কিছু না। কিছু না হলে এভাবে তাকিয়েছিলি কেন? তুই এত প্রশ্ন করিস কেন? কারণ তুই মিথ্যা বলছিস। আমি বিরক্ত হয়ে মোবাইলটা পাশে রেখে বললাম, দেখ, ঝগড়া করার মুডে আমি নেই। আমিও নেই। তাহলে চুপচাপ থাক। আগে তুই অন্য রুমে যা। আমি দীর্ঘ শ্বাস ফেললাম। আবার শুরু করলি? আমি শেষ করিনি তো।
আমি কিছু বললাম না। নেহা বিছানার এক কোণে গিয়ে বসল, তারপর বালিশটা টেনে নিজের সামনে রাখল। রুমে কয়েক মুহূর্ত নীরবতা নেমে এলো। সাধারণত নেহা এত চুপচাপ থাকে না। ছোটবেলা থেকে তাকে যতটুকু দেখেছি, সে সবসময় কথা বলে, ঝগড়া করে, হাসে, আবদার করে। কিন্তু আজকে যেন অন্যরকম লাগছে। হয়তো সারাদিনের ক্লান্তি, হয়তো পরিস্থিতিটাই এমন, অথবা হয়তো ও নিজেও বুঝে উঠতে পারছে না হঠাৎ করে জীবনে এত বড় পরিবর্তন কিভাবে মেনে নেবে। আমি একটু নরম গলায় বললাম, খেয়েছিস ঠিকমতো? নেহা অবাক হয়ে আমার দিকে তাকালো, বলল, হঠাৎ এই প্রশ্ন? আমি বললাম, এমনিই জিজ্ঞেস করলাম। হ্যাঁ, খেয়েছি। মিথ্যা বলছিস। কিভাবে বুঝলি? আমি হালকা হাসলাম। তোর মুখ দেখেই বুঝেছি। নেহা কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে রইল, তারপর আস্তে করে বলল, খেতে ইচ্ছে করছিল না। কেন? জানি না। আমি মাথা নেড়ে বললাম, এসব ঝামেলায় ঠিকমতো খাওয়া যায় না। নেহা জানালার দিকে তাকিয়ে বলল, রাফি, হুম। তোর কি খারাপ লাগছে? আমি কিছুক্ষণ চুপ করে রইলাম। প্রশ্নটা সহজ হলেও উত্তরটা ততটা সহজ নয়। একটু। আমারও। আবার নীরবতা। বাইরে দূরে কোথাও গাড়ির হর্নের শব্দ ভেসে আসছে। নেহা ধীরে ধীরে বলল, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে গেল, তাই না? হুম। 2 মাস আগেও ভাবিনি এমন কিছু হবে। আমিও না। এখনো বিশ্বাস হচ্ছে না। আমি হালকা হেসে বললাম, আমারও। মনে হচ্ছে কোনো স্বপ্ন দেখছে। দুঃস্বপ্ন। আরে, নেহা মুখ বাঁকিয়ে বলল, কি? আমি এতই খারাপ? অনেক। ঠিক আছে, কাল থেকে তোর সাথে কথা বলবো না। বলিস না। সত্যি বলছি। দেখা যাবে। আমি হেসে ফেললাম। নেহাও কয়েক সেকেন্ড পর নিজে অজান্তে হেসে ফেলল। আমরা দুজনেই খেয়াল করলাম, অনেকক্ষণ পর এই প্রথম স্বাভাবিকভাবে কথা বলছি। নেহা হঠাৎ বলল, একটা কথা বলবো? বল। নানুর উপর এখনো রাগ আছে তোর? আমি সঙ্গে সঙ্গে উত্তর দিলাম না, কারণ সত্যি বলতে একটু রাগ তো আছেই। দাদি আমাদের কথা না শুনেই সব ঠিক করে ফেলেছেন। কিন্তু আবার ওনার হাসি মুখটা মনে পড়তেই সেই রাগও যেন কোথাও মিলিয়ে যায়। আমি ধীরে বললাম, জানি না। নেহা মুস্কি হেসে বলল, আমি কিন্তু খুব রাগ করেছিলাম। করেছিলি? হুম। আর এখন? এখনো করি। আমি ভ্রু তুলে বললাম, মিথ্যা। কারণ আজকে বিয়েতে দাদির সাথে সবচেয়ে বেশি নাচছিস তুই। নেহা সঙ্গে সঙ্গে বালিশ ছুঁড়ে মারল আমার দিকে। তুইও তো কম নাচিসনি বন্ধু বান্ধবদের সাথে। আমি হেসে বালিশটা ধরলাম। রুমের ভারী পরিবেশটা ধীরে ধীরে হালকা হতে লাগলো। ছোটবেলার মতোই আবার ঝগড়া খুনসুটি শুরু হয়ে গেল। কিন্তু দুজনের কেউই মুখে স্বীকার না করলেও একটা বিষয় বুঝতে পারছিলাম, আজকে রাতটা শুধু একটা নতুন সম্পর্কের শুরু নয়, বরং দুজন বহু বছরে পরিচিত মানুষের জীবনের এক সম্পূর্ণ নতুন অধ্যায়ের শুরু। আমি হেসে বালিশটা পাশে রেখে বললাম, আচ্ছা, এতক্ষণ ধরে রুমে বসে থেকে লাভ কি? তো আর কি করতে চাস? ছাদে যাবি? নেহা কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। এই রাতে? হ্যাঁ, একটু হাওয়া খেয়ে আসবো। নেহা ঠোঁট বাঁকিয়ে বলল, কেউ দেখে ফেললে? স্বামী স্ত্রী ছাদে গেলে আবার সমস্যা কি? কথাটা মুখ দিয়ে বের হতেই দুজনেই কয়েক সেকেন্ড চুপ হয়ে গেলাম, কারণ এখনও স্বামী স্ত্রী শব্দটা আমাদের কারো কাছেই স্বাভাবিক লাগছে না। নেহা দ্রুত চোখ সরিয়ে বলল, চল। আমি বিছানা থেকে নেমে দরজা খুললাম। তারপর দুজনে ধীর পায়ে সিঁড়ি বেয়ে ছাদের দিকে উঠতে লাগলাম। রাত প্রায় 12টা পেরিয়ে গেছে। চারপাশ বেশ নিরিবিলি। দূরে কোথাও কুকুরের ডাক ভেসে আসছে। ছাদে উঠে দুজনেই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলাম। মাথার ওপর গোল চাঁদ, চারিদিকে নরম সাদা আলো ছড়িয়ে আছে। হালকা বাতাস বইছে। নেহার খোলা চুলগুলো বাতাসে বারবার উড়ছে। সে ছাদের রেলিংয়ের কাছে গিয়ে দাঁড়ালো। আমি একটু দূরে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালাম।
নেহা হঠাৎ বলল, মনে আছে ছোটবেলায় আমরা এই ছাদে লুকোচুরি খেলতাম? আমি হেসে ফেললাম। মনে থাকবে না কেন? তুই সব সময় চিটিং করতি। আমি চিটিং করতাম? অবশ্যই। প্রমাণ? প্রমাণ তো আমি নিজেই। আমি মাথা নেড়ে হাসলাম। কিছুক্ষণ পর বললাম, তোর মনে আছে একবার এই ছাদে উঠে ঘুড়ি ওড়াতে গিয়ে তুই পড়ে গিয়েছিলি? নেহাব সঙ্গে সঙ্গে বলল, আমি ইচ্ছে করে পড়িনি, পা পিছলে বসে গিয়েছিলাম। আর তারপর আধা ঘন্টা কেঁদেছিলি? নেহাব বিরক্ত হয়ে বলল, সব পুরনো কথা মনে করানোর কি দরকার? কারণ মজা লাগে। নেহা চোখ রাঙিয়ে তাকালো। আমি আরও হেসে ফেললাম। আবার কিছুক্ষণ নীরবতা। হঠাৎ নেহা আকাশের দিকে তাকিয়ে বলল, জানিস, ছোটবেলায় আমি ভাবতাম চাঁদের মধ্যে সত্যি সত্যি একটা বুড়ি থাকে। আমিও। নেহা অবাক হয়ে তাকালো। তুইও? হুম। তারপর আবার দুজনেই আকাশের দিকে তাকিয়ে রইলাম। চাঁদটা আজকে অদ্ভুত সুন্দর লাগছে। হয়তো চাঁদ প্রতিদিনই এমন থাকে, শুধু আজকের রাতটাই আলাদা। নেহা ধীরে ধীরে বলল, রাফি, বল। তোর ভয় লাগে? আমি ভ্রুকুচকে তাকালাম। কিসের? ভবিষ্যৎ নিয়ে। প্রশ্নটা শুনে আমি কয়েক সেকেন্ড চুপ হয়ে গেলাম। তারপর বললাম, একটু তো লাগেই। আমার অনেক লাগে। কেন? নেহাব দীর্ঘশ্বাস ফেলল। জানি না, সবকিছু হঠাৎ বদলে গেছে। কাল পর্যন্ত তুই ছিলি আমার ফুফাতো ভাই, আজ সবাই বলছে তুই আমার স্বামী। আমি কোনো উত্তর দিতে পারলাম না, কারণ কথাটা সত্যি। আমাদের সম্পর্কের নাম বদলে গেছে, কিন্তু অভ্যাসগুলো তো একদিনে বদলায় না। নেহাব আস্তে করে বলল, সবকিছু স্বাভাবিক হতে কতদিন লাগবে বলতো? জানি না, তবে তুই যদি কম ঝগড়া করিস তাহলে তাড়াতাড়ি হবে। নেহা সঙ্গে সঙ্গে আমার হাতে হালকা একটা চাপড় দিল। সব সময় মজা করতে হয়? অবশ্যই। নেহা মাথা নেড়ে হাসল। সে হাসিটা দেখে আমারও অজান্তে ভালো লাগলো। হঠাৎ মনে হলো, অনেক কিছু বদলেছে ঠিকই, কিন্তু কিছু জিনিস এখনও আগের মতোই আছে। আমাদের খুনসুটি, আমাদের ঝগড়া, আমাদের একে অপরকে বুঝে ফেলার ক্ষমতা, আর হয়তো একসাথে কাটানো অসংখ্য স্মৃতি। আরও কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে গল্প করলাম আমরা। কখন যে প্রায় 1 ঘন্টা কেটে গেছে কেউ খেয়ালই করেনি। হঠাৎ নেহা বলল, চল নিচে যাই। হুম। তারপর দুজনে ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলাম। রুমে ফিরে দরজা বন্ধ করতেই আবার সেই পরিচিত নীরবতা। নেহা বিছানার একপাশে গিয়ে বসল, আমি অন্য পাশে। দুজনের মাঝখানে কয়েক হাত দূরত্ব, কিন্তু মনে হচ্ছিল ছাদে কাটানোর সময়টুকু সেই দূরত্বটা একটু হলেও কমিয়ে দিয়েছে। নেহা বালিশটা জড়িয়ে ধরে শুয়ে পড়ল। আমি লাইট বন্ধ করে বিছানার অন্য পাশে শুয়ে গেলাম। কয়েক সেকেন্ড নীরবতা। তারপর নেহা বলে উঠল, এই যে, কি? আমার দিকে ঘুরে ঘুমাবি না। কেন? এমনি। ঠিক আছে, তুইও আমার দিকে ঘুরে ঘুমাবি না। আমি এমনিতেও ঘুরবো না। ভালো। 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 তুই কি আমার কথা নকল করছিস? না। অসহ্য। আমি হেসে ফেললাম। নেহাও মনে হয় হাসি চেপে রাখার চেষ্টা করছিল। এরপর আর কোনো কথা হলো না। সারাদিনের ক্লান্তিতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সকালে ঘুম ভাঙল দরজায় টোকা দেওয়ার শব্দে। টক টক টক, সাথে পরিচিত একটা কণ্ঠ। ওরে নবদম্পতি, সূর্য মাথায় উঠে গেছে, এখনো ঘুমাচ্ছিস নাকি? আমি চোখ মেলে দেখলাম নেহাও উঠে বসেছে। দুজনেরই অবস্থা এলোমেলো। নেহাব ফিসফিস করে বলল, নানু এসেছে। আমি উঠে দরজা খুললাম। দাদি দরজার সামনে দাঁড়িয়ে আছেন, মুখে এমন হাসি যেন তিনি কোনো আন্তর্জাতিক রহস্যের তদন্ত করতে এসেছেন। আমাকে দেখেই বললেন, কি খবর? ভালো। শুধু ভালো? খুব ভালো। আমি বুঝে গেলাম খোঁচা শুরু। পেছন থেকে নেহাও বের হয়ে এলো। দাদি দুজনের দিকে একবার তাকিয়ে বললেন, তোদের দেখে তো খুব শান্ত শান্ত লাগছে। কারণ আমরা শান্ত মানুষ। সেটা আমি ভালো করেই জানি।
তা বাসরাত কেমন গেল? আমি বিরক্ত মুখে বললাম, অনেক ভালো, পানি ছাড়াই পিপাসা মিটিয়েছি। দাদি ভ্রুকুচকে বললেন, মানে? মানে সারা রাত গল্প করে কাটিয়েছি, গলা শুকিয়ে গিয়েছিল কিন্তু পানি খাইনি। তোর কথার সাথে পারা যায় না, আমি বুঝতে পারছি। সুখবরটা কবে শুনবো? বিয়ে হয়েছে মাত্র 1 রাত, আর এখনই ফাইনাল পরীক্ষার রেজাল্ট চাচ্ছ? নেহা পাশে দাঁড়িয়ে হাসি চেপে মাথা নিচু করে ফেলল। আহা, আমি তো শুধু জিজ্ঞেস করলাম। তোমাকে দেখে তো মনে হচ্ছে গোয়েন্দাগিরি করতে এসেছো। তা তো অবশ্যই, বিয়েটা তো আমি দিয়েছি তোদের। এই জন্যই তো সমস্যা। কেন? কারণ আসামি আর তদন্তকারী একই মানুষ। নেহা এবার হো হো করে হেসে ফেলল। ও মা, আমি আবার আসামি হলাম কবে? যেদিন আমাদের কথা না শুনে বিয়ের তারিখ ঠিক করেছিলে। দাদি নাটকীয় ভঙ্গিতে বুকের ওপর হাত রাখলেন। হায় আল্লাহ, নিজের নাতি আজ আমার অপরাধী বানিয়ে দিল। বানাইনি, সত্যিটা বলছি। এমন সময় আম্মু এসে বললেন, সকাল সকাল আবার কি নিয়ে তর্ক হচ্ছে? দাদি সঙ্গে সঙ্গে বললেন, আমি তো শুধু ওদের খবর নিচ্ছিলাম। তাড়াতাড়ি সবাই নিচে আসো, নাস্তা খাবে। এই বলে আম্মু চলে গেল। দাদি আবারও বলতে লাগলেন, ঠিক আছে, এখন বল, রাতে কয় ঘন্টা ঘুমিয়েছিস? ভালোই ঘুমিয়েছি। মাঝরাতে জেগে উঠিসনি তো? উঠেছিলাম। দাদি চোখ চকচক করে বললেন। কেন? আমি গম্ভীর মুখে বললাম, মশা কামড় দিচ্ছিল। নেহা সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে হাসতে লাগলো। এই ছেলে আমাকেও একদিন পাগল করে ছাড়বে। আমি তো কিছুই বলিনি। তোর সব কথার ভেতরেই অন্য কথা থাকে, বলি একটা বুঝিস আরেকটা। তারপর নেহার দিকে তাকিয়ে বললেন, আচ্ছা নে, তুই বল, রাত কেমন কাটলো? নেহা 1 সেকেন্ডও দেরি না করে বলল, শান্তিতে। শুধু শান্তিতে? হুম। আর কিছু না? আর কি হবে? না, কিছু না। বুঝেছি, তোদের দিয়ে কিচ্ছু হবে না। এই তো বুঝেছ। দাদি দুজনের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তারপর মুস্কি হেসে বললেন, ঠিক আছে, আজকে আর কিছু বললাম না। 1 মাস পর আবার জিজ্ঞেস করব। কেন? কারণ তখন তার অজুহাত দিতে পারবি না। আমি মাথা নেড়ে বললাম, দেখা যাবে। আচ্ছা, এখন নিচে আয়, নাস্তা ঠান্ডা হয়ে যাচ্ছে। এই তো একটা ভালো কথা বললে। খালি খাবার চিন্তা। খালি সুখবরে চিন্তা করার চেয়ে এটা ভালো। এই কথা শুনে নেহা আর দাদি দুজনেই একসাথে হেসে উঠল। আর আমি মনে মনে ভাবলাম, সকাল সকাল মানুষকে ঘুম থেকে তুলে যদি এমন জেরা করা হয়, তাহলে একদিন সত্যি সত্যিই দাদির বিরুদ্ধে আন্দোলন শুরু করতে হবে। সকালের নাস্তার পর থেকেই আত্মীয় স্বজনদের আনাগোনা শুরু হয়ে গেল। কেউ নতুন বউকে দেখতে এসেছে, কেউ ছবি তুলতে, কেউ আবার শুধুমাত্র খোঁচা দেওয়ার জন্য। আর সবচেয়ে বেশি বড় সমস্যা ছিল দাদি। সুযোগ পেলেই উনি আমার আর নেহার দিকে এমনভাবে তাকাচ্ছিলেন যেন কোনো গোপন রহস্য বের করার চেষ্টা করছেন। দুপুরে খাবারের সময়ও ছাড়লেন না। কিরে রাফি, নেহাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছিস না কেন? কারণ ওর হাত আছে। পাশ থেকে নেহা হেসে ফেলল। সন্ধ্যার পর বাড়িতে মানুষের ভিড় একটু কমল। রাতের খাবার শেষ হতে হতে প্রায় 10:30 বেজে গেল। সারাদিনের এত ব্যস্ততার পর মনে হচ্ছিল অবশেষে একটু শান্তি পাওয়া যাবে। আমি সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে উঠতে লাগলাম। দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখলাম নেহাব ড্রেসিং টেবিলের সামনে বসে আছে। আজকে সে নীল রঙের একটা শাড়ি পরেছে, সাধারণ একটা শাড়ি, তবুও ওকে বেশ অন্যরকম লাগছিল। ড্রেসিং টেবিলের সামনে বসে ধীরে ধীরে চুল আঁচড়াচ্ছে। লম্বা কালো চুলগুলো কাঁধ বেয়ে নিচে নেমে এসেছে। রুমের সাদা আলোয় পুরো দৃশ্যটা কেমন যেন শান্ত লাগছিল। আমি কয়েক সেকেন্ড দরজার কাছে দাঁড়িয়ে রইলাম। নেহা আয়নার মাধ্যমে আমাকে দেখে বলল, এভাবে দাঁড়িয়ে আছিস কেন? আমি চমকে উঠে বললাম, কিছু না। আমি মুচকি হেসে বিছানার দিকে এগিয়ে গেলাম। নেহা তখনও চুল আঁচড়াচ্ছিল। হঠাৎ সে হাত উঁচু করে চুলগুলো পেছনে নিতে লাগলো। সাথে সাথে শাড়ির আঁচলটা একটু সরে গেল। আমি দ্রুত চোখ অন্যদিকে সরিয়ে নিলাম। নেহা কিছুই খেয়াল করেনি। সে আয়নার দিকে তাকিয়ে নিজের চুল গুছাতেই ব্যস্ত।
আর আমি মনে মনে নিজেকেই বকা দিলাম, রাফি স্বাভাবিক হ। কিন্তু স্বাভাবিক হওয়াটাও যেন আজকাল সহজ হচ্ছিল না। ছোটবেলা থেকে যাকে বন্ধু, ঝগড়ার সঙ্গী, ফুফাতো বোন হিসেবে দেখেছি, হঠাৎ করে তাকে নতুন করে দেখার অভ্যাস তো একদিনে তৈরি হয় না। আমি বিছানায় বসে মোবাইল হাতে নিলাম। নেহা তখন আয়নার দিকে তাকিয়ে বলল, একটা কথা বলি, বল। আজকে সারাদিনে কতবার মানুষ আমাদের নিয়ে মজা করেছে জানিস? গুণে শেষ করা যাবে না। আমার তো মনে হচ্ছিল সবাই মিলে ষড়যন্ত্র করছে। কথাটা বলে সে উঠে দাঁড়ালো। তারপর চুলগুলো একপাশে এনে খোপা করতে লাগলো। রুমের পরিবেশটা আগের রাতের তুলনায় অনেক স্বাভাবিক লাগছিল। অস্বস্তি ছিল, কিন্তু তার চেয়ে বেশি ছিল পরিচিত একটা স্বস্তি। মনে হচ্ছিল আমরা ধীরে ধীরে নতুন বাস্তবতার সাথে মানিয়ে নিতে শুরু করেছি। আমি বিছানায় বসে ওর দিকে তাকালাম। আজকের পুরো দিনটা চোখের সামনে ভেসে উঠতে লাগলো। সকালের খুনসুটি, দাদির জেরা, আত্মীয়দের মজা, আর মাঝে মধ্যে নেহার সেই চেনা লাজুক হাসি। হঠাৎ মনে হলো অনেক বছর ধরে আমি নেহাকে চিনি, কিন্তু আজকাল যেন নতুন করে চিনতে শুরু করেছি। আমি ধীরে ধীরে উঠে দাঁড়ালাম। নেহা আয়নার দিকে তাকিয়েই বলল, কি হলো? আমি কয়েক পা এগিয়ে গেলাম। একটা কথা জিজ্ঞেস করব? নেহা এবার আমার দিকে তাকালো। কর। আমি একটু থেমে বললাম, তুই কি এখনো আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারিসনি? নেহার চোখের হাসিটা একটু ম্লান হয়ে গেল। আমি হালকা হেসে বললাম, আমরা তো অপরিচিত কেউ না, ছোটবেলা থেকে একে অপরকে চিনি, বুঝি, তাহলে কিসের এত দূরত্ব? কথাগুলো শুনে নেহার চোখে অন্যরকম একটা কোমলতা ফুটে উঠল। বাতাসে হালকা নীরবতা ভেসে বেড়াতে লাগলো। আমি ধীরে ধীরে নেহার কাছে এগিয়ে গেলাম, এতটাই কাছে যে একে অপরের নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে। আমি কাতর কণ্ঠে বললাম, আমাকে কি একটু তোকে ভালোবাসতে দিবি? আমাকে আমার অধিকার দিবি? বিশ্বাস কর, আমি কখনো তোকে জোর করব না। নেহা কিছুটা বিভ্রান্তে পড়ে গেল। সে কি বলবে কিছুই বুঝতে পারছে না। সত্যি বলতে রাফি তো ভুল কিছু বলছে না। তার সম্পূর্ণ অধিকার আছে নেহার ওপর। আর এমন তো না যে নেহা ওকে পছন্দ করে না, শুধু হুট করে একটা নতুন বন্ধনে আবদ্ধ হয়েছে দুজন, ব্যাস এটাই সমস্যা। কিন্তু এখন তো ওরা স্বামী স্ত্রী, একদিন না একদিন মেনে নিতেই হবে। তাহলে কেন সে রাফিকে বাধা দিবে? নেহা ছলছল চোখে তাকালো রাফির দিকে, তারপর মাথা নেড়ে সম্মতি দিল। রাফি আর কিছু না ভেবে ধীরে ধীরে নেহার ঠোঁটের দিকে এগোতে লাগলো। নেহা ঝট করে নিজের চোখ বন্ধ করে ফেলল। রাফি ধীরে ধীরে নেহার ঠোঁটের সাথে নিজের ঠোঁট ছোঁয়ালো। নেহা হালকা কেঁপে উঠল। রাফির সাথে সাথে নেহার কোমর জড়িয়ে ধরল। তারপর নেহাকে আরও কাছে টেনে নিল। অনেকক্ষণ কিস করার পর রাফি ছাড়ল নেহাকে। ছাড়া পেতেই নেহা হাঁপাতে লাগলো, সেই সাথে রাফিও। তারপর আবার নেহার দিকে এগোতে নিলে নেহা আটকে দিল। রাফি। নেহার কণ্ঠে লজ্জা আর কাঁপুনি মিশেছিল। আমি মুচকি হেসে ওর কপালের ওপর আলতো করে হাত রাখলাম। ভয় পাচ্ছিস? নেহা মাথা নাড়িয়ে নিচের দিকে তাকালো। আমি ধীরে ধীরে ওর থুতনিটা তুলে ধরলাম। ভয় পাওয়ার কিছু নেই, আমি তো সেই আগের রাফিই আছি। নেহার ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি ফুটে উঠল। রুমের নরম আলোয় ওকে অসম্ভব সুন্দর লাগছিল। আমি আলতো করে ওর কপালে একটা চুমু দিলাম। নেহা চোখ বন্ধ করে ফেলল। তারপর ধীরে ধীরে নিজের মাথাটা আমার বুকে রেখে দিল। মুহূর্তটার মধ্যে কোনো তাড়াহুড়ো ছিল না, ছিল শুধু এক অদ্ভুত শান্তি। আমি ওকে আরও একটু কাছে টেনে নিলাম। নেহার মুখ লজ্জায় লাল হয়ে উঠেছে। আমি ফিসফিস করে বললাম, জানিস, আজকে মনে হচ্ছে তোকে নতুন করে চিনছি। নেহা হালকা হেসে বলল, আমিও। বাইরে রাত আরও গভীর হচ্ছিল, আর রুমের ভেতরে ধীরে ধীরে দূরত্বগুলো হারিয়ে যাচ্ছিল। আর এভাবেই আমাদের চেনা সম্পর্কের ভেতরে এক অচেনা ভালোবাসার গল্প শুরু হলো। জীবনের কিছু পরিবর্তন হুট করে আসলেও দিন শেষে সেগুলো যে কতটা সুন্দর হতে পারে তা হয়তো আমরা এই নতুন অধ্যায়ে পা না দিলে কখনোই বুঝতাম না। প্রিয় বন্ধুরা, আমাদের এই মিষ্টি খুনসুটি আর ভালোবাসার গল্পটি আপনাদের কেমন লাগলো?
রাফি আর নেহার এই নতুন পথ চলা কি আপনাদের মন ছুঁয়ে গেছে? যদি গল্পটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন এবং কমেন্ট করে জানান আপনাদের অনুভূতি। আপনাদের এক একটি মন্তব্য আমাদের নতুন নতুন গল্প নিয়ে আসার অনুপ্রেরণা দেয়। আর হ্যাঁ, গল্পটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। এইরকম আরও সুন্দর সুন্দর রোমান্টিক ও পারিবারিক গল্প সবার আগে শুনতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো গল্পে, নতুন কোনো অনুভূতি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর ভালোবাসায় থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।